সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, নদী আর জঙ্গলের এক রোমাঞ্চকর মেলবন্ধন হলো এই সুন্দরবন। এই জঙ্গলে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্যজীবন, যা দেখতে পাওয়াটাও কিন্তু বেশ রোমাঞ্চকর এক মুহূর্ত। আজকে তোমাদেরকে দেখাবো বর্ষায় সুন্দরবন। আর যেহেতু বর্ষাকালে আমরা সুন্দরবন ঘুরে দেখব, তাই বর্ষাকালে আসবো সুন্দরবন আর ইলিশ খাবো না তা কি করে হয়, তাই থাকছে ইলিশ উৎসব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশন। এখন বাজে সকাল 7টা। আমরা ধরবো ক্যানিং লোকাল 7:42-এর। সুন্দরবনের যে কোনো ট্রাভেল এজেন্সি 7:42-এর ট্রেনটা ধরতে বলে। ওর পরের ট্রেনটায় গেলে কিন্তু নিজের খরচায় অটো ভাড়া করে সোনাখালী ঘাট অবধি যেতে হবে। তবে যদি একটু ভিড় এড়াতে চান তাহলে 7:42-এর ট্রেন না ধরে সকাল 6:30টার ক্যানিং লোকালটাও ধরতে পারেন। সেক্ষেত্রে ভিড়টা একটু কম হবে। তবে একটা কথা বলে রাখি, ক্যানিং লোকাল কিন্তু ছাড়ে শিয়ালদার 18 কি 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর একটা জিনিস, শুক্রবারের ক্যানিং লোকাল কিন্তু বেশ ভিড় হয়। আমরা বেশ ঠাসাঠাসি ভিড় অবস্থায় গেছি। ম্যাক্সিমাম মানুষই চেষ্টা করে শুক্র শনি রবি এই 3 দিনের ট্যুরটা করতে, সেই জন্যই শুক্রবারের ক্যানিং লোকাল কিন্তু বেশ ভিড় হয়। আমরা এখন এসে পৌঁছেছি ক্যানিং স্টেশন। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম যেখানটা শেষ হচ্ছে ঠিক সেখানটা এসে তার ওই পাটটায় দেখবেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি তাদের এজেন্সির বোট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা যেমন গেছিলাম সাগর সংগ্রামের সাথে, তো আমরা সেখানে গিয়ে আমাদের বুকিং তারা চেক করে তারা একটা অটোয় তুলে দেয় সোনাখালী যাওয়ার জন্য। তো আমরা সেই অটো করে চলে গেছিলাম সোনাখালী ঘাটের উদ্দেশ্যে। এই গেটটার ওপারে মেন রোডের রাস্তায় অটো নাবি এখান থেকে পুরো সোনাখালী ঘাট হাঁটতে হাঁটতে যেতে হবে। যারা সুন্দরবন ট্রেনে না এসে গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি নিয়ে চলে আসবেন সোনাখালী ঘাট। এখানে পার্কিং রয়েছে। আমার অলরেডি একটা ভিডিও করা আছে সুন্দরবন গাড়ি নিয়ে আসার, আমি সেটা ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখে দেবো, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা এখন এগিয়ে যাচ্ছি, সোনাখালী ঘাটে তো চলে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে বোট খুঁজতে, আর এইখানে হচ্ছে গাড়ি পার্কিং। যারা গাড়ি নিয়ে আসবে এখানে পার্কিং করতে পারবে। আমাদের বোটের নাম হচ্ছে খান সাহেব, সাগর সঙ্গম ট্রাভেলসের। হয়ে গেছে, কি করা যাবে। আমরা বোট খুঁজে উঠে গেছি বোটের মধ্যে, আর আমাদের বোটের নাম হচ্ছে খান সাহেব। চলুন আপনাদেরকে দেখাই বোটের নিচের ফ্লোরটা। এটা হচ্ছে নিচের তলাটা, অনেকগুলো খাট পাতা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা লাগেজ রেখে দিয়েছিলাম। আর একটা ওয়াশরুম ছিল, সেটাও ঠিকঠাক পরিষ্কার। আর কিছুক্ষণ পর আমাদের দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট, লুচি আলুর দম আর একটা মিষ্টি। আর তার সাথে বোটও আমাদের এবারে ছেড়ে দিচ্ছে। আমরা আজকে প্রথম যাব লোকনাথ বাবার মন্দির। নর্মালি ওটা লাস্টের দিনে করায়, কিন্তু এইবারে ট্যুরে দেখলাম প্রথম দিনকারই লোকনাথ বাবার মন্দির আমাদেরকে দেখাবে। তো আমাদের আজকের প্রথম স্পট হবে লোকনাথ বাবার মন্দির। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পর আমাদেরকে দিয়ে গেল একটা করে ম্যাঙ্গো স্লাইস। একটু বেলা গড়াতেই আমাদের হাতে চলে এলো চিংড়ি মাছের পকোড়া আর তার সাথে গরম গরম লিকার চা।
বেশ অনেকক্ষণ এগোনোর পর কিন্তু ম্যানগ্রোভ জঙ্গলের দর্শন পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা বৃষ্টির দর্শনও পেলাম। আমরা এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি লোকনাথ বাবার মন্দির। আমাদের আজকের ফার্স্ট স্পট হচ্ছে লোকনাথ বাবার মন্দির। পুরো বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, মানে যা বৃষ্টি হচ্ছে ছাতা ফাতা খুব একটা মানছে না, তবুও যাই। হ্যাঁ এখন খাবো না, আগে দেখে নি ফেরার সময়। কি হলো? কি রে, আমার পায়ে ফায়ে ভয় লাগে, জোঁক টোক না উঠে আসে। এখানে রাস্তার ধারে সব যে যার বাড়ির মানে ওই চাষ করা বা বাড়িতে বানানো জিনিসপত্র সব নিয়ে বসে। আমরা মাখাও বিক্রি হয়, এখানে মধু বিক্রি হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে যেতে হচ্ছে। তবে একটা জিনিস ভালো, এখানে রাস্তাটা পুরো ইটের রাস্তা ছিল, এখানে ঢালাই রাস্তা হয়ে গেছে, নাহলে এখানে হাঁটা খুব বিপত্তি হয়ে যাবে। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দিরের এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বা আসার যে রাস্তাটা সেটাও বেশ সুন্দর, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই আমরা কিন্তু বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। বৃষ্টি মাথায় নিয়ে আমরা আবার ফিরে এলাম বোটে। দেখতে দেখতে সময় হয়ে গেছে লাঞ্চের। ওই দিন আমাদের লাঞ্চে ছিল ভাত, বেগুনি, তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, গলদা চিংড়ি, ইলিশ সর্ষে, আর লাস্টে ছিল চাটনি পাঁপড়। তারপর আমরা গেছিলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখতে। এই যে তোর সেই বাঘ, ধুতি পরা বাঘ, বাঙালি বাঘ। এই ডাকবি না ওকে, ডাকিস না বাবা, বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে। এই যে পুকুরটা দেখছেন, এখানে কচ্ছপ সংরক্ষণ করা হয়, তবে বৃষ্টির কারণে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে সামনে একটা অ্যাকোরিয়াম মতো করা আছে যেখানে কচ্ছপ রাখা থাকে। এই হচ্ছে সেই অ্যাকোরিয়াম। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো। এই সুন্দরবন জায়গাটি সমুদ্রের ঠিক পাশে হওয়াতে এখানে জল হাওয়া ভীষণ নোনতা টাইপের, নদীর জলও ভীষণ নোনা, তাই দূরে দেখতে পাচ্ছেন একটা পুকুর করা আছে, ওটা মিষ্টি জলের পুকুর করা আছে, যাতে পশু পাখিরা এসে জল খেয়ে যেতে পারে। সেই জন্য এখানে কিন্তু আমরা একটা হরিণ দেখতে পেয়েছি।
একটা এখানে বেরিয়েছে আর একটা হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। দুটো আছে, ওর পিছনেই একটা আছে। হ্যাঁ হ্যাঁ দেখো ভালো করে, ওর পিছনে আরেকটা অনেক দূরে আমাদের এলাকা, অনেক দূরে, ওই যে অনেক দূরে। এই তো পুরো বেরিয়েছে। হ্যাঁ 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 আমরা বাস টাওয়ার থেকে দুটো হরিণ দেখেছি, দেখে এখন আবার নেমে এসে এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাঘ পুরো সাজিয়ে রেখেছে, কেউ যদি নাও দেখতে পায় তাহলে মন খারাপ করে লাভ নেই। তবে সুন্দরবন বাঘের আশায় না আসাই ভালো। আবার দেখ ওই দুজন হ্যাঁ। উঁকি মারছে, বলছে টুকি তুলে নে তুলে নে। আর এইটা হচ্ছে সুন্দরী গাছ। ভাবছেন এখানটা কি দেখাচ্ছি? একটা বড় কুমির ছিল। একটা মহিলা এমন বিশ্রী ভাবে চেল্লালো যে কুমিরটা তারপর ডুবে গেল। তবে হ্যাঁ, আর একটা কথা বললাম, সুন্দরবন বাঘের আশায় আসা উচিত নয়। একদমই ঠিক কথা। তার কারণ সুন্দরবন যদি আপনি ঘুরতে চান তাহলে সুন্দরবনের সৌন্দর্য দেখতে আপনি আসুন, জঙ্গল ঘুরতে আসুন। বাঘ যে সবসময় বেরিয়ে আপনাকে দেখা দেবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই বাঘের আশায় অন্তত সুন্দরবন আসবেন না। বাঘ যদি দেখতে পারেন তাহলে মনে করবেন সোনায় সোহাগা। তারপর বোটে উঠে আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা পেয়ারা, আর কিছুক্ষণ পর আমাদেরকে নামিয়ে দিয়েছিল পাখিরালয় ফেরিঘাট। ওখান থেকে আমরা যাব হোটেল। আমাদের হোটেল এবারে ছিল মৈনাক। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেল পড়েছে হচ্ছে হোটেল মৈনাক, আর ঠিক পাশে ওইটাই ছিলাম আগের বারে ডিসেম্বরে, শীতকালে এসেছিলাম যখন, তখন এটা ছিলাম। এটা বেশ সুন্দর। এইবারে আমাদের হোটেল দিয়েছে মৈনাক। কিছু ইম্পর্টেন্ট কথা এবারে তোমাদেরকে বলি। এই ট্যুরটার জন্য তোমাদেরকে আধার কার্ড বা ভোটার কার্ডের যে কোনো একটা কার্ডেরই জেরক্স 2 কপি করে আনতে হবে। একটা কপি বোটের মধ্যে নেবে আর একটা কপি এই হোটেলের মধ্যে নেবে। আর আমাদের এই ট্যুরটার প্যাকেজ ছিল 3300 টাকা করে। আমরা টোটাল 11 জন গেছিলাম, 5টা রুম আমাদের লেগেছিল। তার মধ্যে একটা রুম আমরা এসি নিয়েছিলাম। সেই এসি রুমটার জন্য কিন্তু আমাদের প্রত্যেক দিন 700 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে, মানে দুদিনে 700 1400 টাকা এক্সট্রা দিতে হয়েছে। আর এসি কিন্তু চলবে বিকেল 6টা থেকে পরের দিন সকাল 6টা অবধি। তবে এই হোটেল মৈনাকের একটা অনেস্ট রিভিউ দিচ্ছি, এই হোটেলটা আমার খুব একটা ভালো লাগেনি। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে তো একদমই নয়। হয়তো ক্যামেরায় দেখে সেরকম ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বেসিক মেনটেনেন্স একদমই নেই। সাগর সঙ্গমের সাথে আমার এই নিয়ে 3য় ট্যুর। তবে আগের দুবারের হোটেল অনেক অনেক বেটার ছিল এইবারের হোটেলের তুলনায়। এখন বাজে হচ্ছে বিকেল 6টা। এই কারেন্ট চলে গেছিলো, কারেন্ট এসছে। এখন হচ্ছে গিয়ে দিয়েছে চিকেন পকোড়া আর হচ্ছে এই কফি। ভালো খেতে কফিগুলো? কি একজন বলছে ভালো, একজন বলছে গরম। এটা কার পরে রয়েছে পকোড়া? ঠিক আছে ঠিক আছে, এটা খেয়ে আমরা একটুখানি বেরোবো। হোটেল থেকে বেরিয়েই সামনে একটা ঘাট আছে। ঘাটটায় গিয়ে আমরা বিকেলবেলা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। অপূর্ব লাগছিল এই বিকেলবেলাটা নদীর পাড়ে। তারপর সন্ধ্যের দিকে আমরা একটু মার্কেট ঘুরে দেখেছিলাম। কাল কিন্তু আমায় পারবি না কেনাকাটির সময়। কেন? কেনাকাটির সময় আমাকে পাওয়া মুশকিল। দেখেছি। ছাতা লাগবে, ছাতা।
আছে রে, হরিণ আমি একটা নিয়ে যাবোই যাবো। মার্কেট ঘোরার পর আমরা হোটেলে চলে আসি। হোটেলে কিন্তু ওই দিন ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল, তবে ওখানে তার আগে একটু গান বাজনাও হচ্ছিল। যিনি গান করছেন উনি কিন্তু সাগর সংগ্রামের একজন স্টাফ, উনি নিজে এইগুলো আয়োজন করেছেন, ভীষণ ভালো একজন মানুষ। তো চলুন আপনাদেরকেও দেখাই। এই হাততালিটা পড়ছে তার কারণ বেচারা অমিত মাঝখান থেকে ফেসে গেছিল, সবাই মিলে এখন ধরেছে তাকে গান করার জন্য। আমরা যদি সিঙ্গার হতাম তাহলে স্টেজে গাইতাম, মানে আমরা গান ভালোবাসি, যার জন্য এটাই, আর কিছু না। ঠিক আছে, আমরা দুই ভাই মিলে গাইছি, স্টার্টিং আমি তো ফিনিশিং হবে, ওকে? যারা এখন রোগের মধ্যে আছে তাদেরকে গান করে দিতে গান গাইতে मेरे सपनों की रानी कब आएगी तू, आएगी तू मस्तानी कब आएगी, मेरे सपनों की रानी कब आएगी तू मस्तानी कब आएगी, जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया, प्यार की चलिया কিছুক্ষণ এই গান বাজনা চলার পর শুরু হয়ে গেছিল ঝুমুর নাচ। ঝুমুর নাচ শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম রাতে ডিনার করতে। ডিনার কিন্তু 9টার মধ্যে দিয়ে দেয়। ডিনারে ছিল ডাল, আলু ভাজা আর মাটন। যারা মাটন খাবে না তাদের জন্য কিন্তু ডিম ছিল 2টো করে। সকাল সকাল এখন রেডি হচ্ছি, চা বিস্কুট দিয়ে গেল, এবার রেডি হচ্ছে। আমাদেরকে বলেছে 8টা 20-র মধ্যে রেডি থাকতে, তারপর ওরা বোটে যেতে বলবে আর কি। তো এখন বাজে 7:30, এখন রেডি হচ্ছি। রেডি হয়ে 8টা 20-র মধ্যে আমরা বেরোবো। আমরা বোটে বসে পড়েছি, বোট আমাদের এবারে ছেড়ে দিয়েছে। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এটা কি ছোলার ডাল আছে না, ছোলার ডাল, পুরি আর একটা মিষ্টি। মানুষ বসবাস করে
সেটা আবার 19টা ব্লক রয়েছে, 2 ডিস্ট্রিক্ট মিলিয়ে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনায় 6টা ব্লক এবং দক্ষিণ 24 পরগনায় 13টা ব্লক। তার মধ্যে আপনারা যেটা আছেন সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার লোকসভা ব্লক। এখানে 2011 সালে জনগণনা হয়েছিল, সেই অনুযায়ী প্রায় সুন্দরবনে 2,44,959 জনের বসতি রয়েছে, যা প্রায় এখন 2.5 লক্ষ প্লাস হয়ে গেছে। কিন্তু যে 48টা বা জঙ্গলের এরিয়া রয়েছে সেটাকে ছোট ছোট 67টা ভাগে ভাগ করা আছে। সেগুলো প্রত্যেকটাকে বলা হয় কম্পার্টমেন্ট জোন, এবং জঙ্গলের ক্ষেত্রেও আলাদা আলাদা 15টা ব্লক রয়েছে। তার মধ্যে মেনলি আজকের আমরা যে ব্লকটাই ঘুরবো সেটার নাম হচ্ছে পীরখালি। পীরখালিতে এইরকম ছোট বড় করে মোট 60খানা আইল্যান্ড রয়েছে। পীরখালি 1 থেকে পীরখালি 7 পর্যন্ত নাম্বারিং করা রয়েছে, যার মোট আয়তন প্রায় 18,576 হেক্টর এরিয়া। এই এরিয়াটা আজকে আমরা কম বেশি ঘুরে দেখার সুযোগ পাবো। তবে সুন্দরবনের আমরা আজকে 1% ঘুরতে পারবো না। আমরা যে জোনটায় ঘুরতে পারবো সেটাকে বলা হয় সেঞ্চুরিয়ান। এর আয়তন প্রায় 362 বর্গ কিলোমিটার। কিন্তু সুন্দরবনের অধিবাসী যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহের জন্য জঙ্গলে যায়, তারা আলাদা জোনে যায়। এই জোনটাকে ব্যবহার করা তাদের জন্য অ্যালাউড হয়। তারা যায় মেনলি বাফার জোনে। বাফার জোনের আয়তন হচ্ছে প্রায় 893 বর্গ কিলোমিটার। কিন্তু যে জোনটায় আমরা কেউই যেতে পারি না সেটা হচ্ছে কোর এরিয়া, যেটাই হচ্ছে বাঘের আতুরঘর, যেখানে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয় না। তার আয়তন প্রায় 1330 বর্গ কিলোমিটার, যেটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর লাগোয়া। আমাদের আজকে ফার্স্ট স্পট হচ্ছে সুধন্যখালি। এটা হলো বনবিবি মায়ের মন্দির। তবে এই মন্দিরের মধ্যে কিন্তু একটা দড়ির মধ্যে একটা সাপ পেঁচিয়ে রয়েছে। অনেকে এটা লাউডাঙা ভাবতে পারে, তবে এটা কিন্তু লাউডাঙা না, এটা বিষাক্ত সাপ। এটাকে গ্রিন ভাইপার বলা হয়। সেটা যদি লাগানো যায় তাহলে চর্মরোগটা ভালো হয়। বরের গাছটা দেখুন, এটা হচ্ছে একটা মঠ গোড়ানের গাছ। গোড়ানের আরো একটা প্রজাতি আমরা এখানে পাবো, সেটা হচ্ছে জেলে বা ঝামতি গোড়ান। এই মঠ গোড়ান গাছটা আগেকার দিনের লোকরা ঘরের খুঁটি বা বিম হিসেবে ব্যবহার করতো। এই কাঠটা খুব একটা শক্ত এবং মজবুত কাঠ। লাল কাঁকড়াগুলো দেখছি এরকম দাঁড়াগুলোর মতো হয়, যার জন্য কাঁকড়া গাছ বলা হয়। আজ লালগুলো দেখছি ওগুলো হচ্ছে রেড মিডলার ক্র্যাব। ছোট ছোট কাঁকড়া এখানে। এটা হচ্ছে কাঁকড়া গাছ। এটা সুন্দরী গাছ। এর নামকরণের, এই সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে। ফার্স্ট হচ্ছে পাতাটা যখন সানলাইট পড়ে পুরো গাছটা গোল্ডেন কালার হয়ে যায়, চকচক করে, কারণ হচ্ছে পাতার থেকে আলো রিফ্লেক্ট হয়। এই কাঠটা খুব মূল্যবান একটা কাঠ। এই কাঠটায় কোনো ঘুণ বা কোনো পোকা লাগে না। এই গাছ ডিপ ফরেস্টে হয়, কারণ হচ্ছে লবণ সহনশীল ক্ষমতা কম। এই কাঠটার নিজস্ব একটা ন্যাচারাল কালার রয়েছে, যেটা সিঁদুরের মতন রং। আর এই গাছের বাটরাস রুট হয়। সুন্দরী গাছ লাগে বলে এটাকে নিরুট বা হাঁটুমুল বলে। এই জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে। এইটা হচ্ছে হেতাল। আমি বলি এই ফলটা খাওয়া যায়, এটা বন্য শুকুর। এখানে তো লাল কাঁকড়া। বন্য শুকুরগুলো এই ফলটা খাওয়ার জন্য হেতালের জঙ্গলে ঘোরাঘুরি করে, আর বন্য শুকুরগুলো শিকার করার জন্য। আর একটা কারণ হচ্ছে এই পাতাটা, যে পাতাগুলো হয়, যেগুলো বয়স্কগুলো পাতা, সেটা এই বাঘের গায়ের রঙের সঙ্গে কিছুটা ম্যাচ হয়, যার জন্য বাঘ সহজেই এই জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। সব্যসাচীকে এরপর এখানে একটা ওয়াচ টাওয়ারও ছিল, যেটা আমরা গেছিলাম ওপরে দেখতে।
এইবারে আমরা এখানে এসে সেরম কিছু দেখতে পাইনি, তবে দেখতে পাওয়া যায় না তা নয়, অন্যান্যবার দেখতে পেয়েছিলাম বিভিন্ন রকমের পাখি, গোসাপ। আর এখানে একটা মিষ্টি জলের পুকুর করা রয়েছে যাতে বন্য পশু পাখিরা এসে খেতে পারে। কোথায় এখানেও সব দেখা গেছে? হ্যাঁ আছে আছে, এই তো সব পুরো এমন ভাবে রয়েছে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কত প্রজাতির পাখি এখানে রয়েছে, ওখানে বোর্ডের মধ্যে দেওয়া আছে। এবারে বোর্ডে ডাকছে আমাদের, যাই। তবে এখান থেকে বেরোনোর সময় কিন্তু এই নেটের ওই পাটটায় আমরা এই গোসাপ বা মনিটর লিজার্ডটাকে কিন্তু দেখতে পেয়েছিলাম। তারপরে আমরা উঠে গেছি বোটে, বোট আমাদের চলতে শুরু করে দিয়েছে। এবারে আমরা যাব দোবাকি, যেখানে রয়েছে ক্যানোপি ওয়াক আর একটা ওয়াচ টাওয়ার, তবে সেটা আমরা কিন্তু যাব পঞ্চমুখানি নদীর ওপর দিয়ে। যাওয়ার সময় নদীর পাড়ে শুয়ে থাকতে দেখেছিলাম বেশ কিছু গোসাপ বা মনিটর লিজার্ড। দূর থেকে দেখে তো সবাই কুমির ভেবেছিল, তবে ওটা মনিটর লিজার্ড বা গোসাপ ছিল। অনেকগুলো এরকম আমরা দেখতে পেয়েছিলাম। একটু বেলা গড়াতেই আমাদের হাতে চলে এসেছিল আমোদি মাছের বড়া। আর একটা গাছের ডালে অনেকটা দূরে একটা পাখি দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে সুন্দরবনের সব থেকে বড় পাখি মদন টাক। পঞ্চমুখানির একটা নদী, যেটা হচ্ছে বিদ্যাধরী বা বড়গাজী। এখানে যদি আপনি গুগল ম্যাপে বা স্যাটেলাইটে দেখেন, একটাই নদী দেখায়, যেটা হচ্ছে বিদ্যাধরী। বাকি আরো 4টে নদী আছে। এটা সকালে আমরা পাখিয়ালার থেকে যাত্রা শুরু করেছিলাম দত্ত নদী, ওটাও কিন্তু পঞ্চমুখানির একটা নদী। এই বোটগুলো ওই দিকটা হয়ে ফিরে যাবে। আর আমাদের সামনের যে আইল্যান্ডটা আছে, এটা ঝড়খালি আইল্যান্ড, এটা মানুষের বসতি আছে। এই আইল্যান্ডটার দুদিক দিয়ে দুটো নদী গেছে। এই দিক থেকে যেটা গেছে সেটা হচ্ছে বিদ্যা, এবং এই দিক থেকে যেটা গেছে সেটা হচ্ছে হেরোভাঙা। আর এবং দক্ষিণে দেখবেন একটা সবচেয়ে বড় যেটা নদী, সেটাই হচ্ছে মাতলা, যেটা বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে। মাতলার দুটো শাখা, আরও একটা শাখা যেটা আছে সেটা সোনাখালি হয়ে ক্যানিংয়ের দিকে প্রবাহিত হয়েছে। একটু 5টা নদী একটু ঘুরে নেন। ফার্স্ট এই দিকে পড়বে আপনার দত্ত, তারপরে বিদ্যা, হেরোভাঙা, এই সামনে দেখা যাচ্ছে যেটা এটাই হচ্ছে মাতলা। আর আমরা বিদ্যাধরী বা বড়গাজীর থেকে বেরোচ্ছি। এই 5টা নদীর সঙ্গম স্থল হচ্ছে এটা, যেটাকে পঞ্চমুখানি বলা হয়।
আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে। এখানে আছে ক্যানোপি ওয়াক। এখানে এলে আপনার মনে হবে যে আপনি খাঁচার মধ্যে আছেন, আর পশু পাখিরা কিন্তু ছাড়া রয়েছে। আছে হরিণের পায়ের ছাপ, আর প্রত্যেকবার এখানে এসে বাঘের পায়ের ছাপ দেখে যায়, কিন্তু বাঘ আর দেখা হয় না আমাদের। এরা বনের জীবজন্তুকে আটকে রাখা যায় না, তাদেরও একটা স্বাধীনতা আছে। ঠিক ঠিক। রেস্কিউ করে ছেড়ে দেওয়া হয়েছে। যার জন্য আমরা এখন খাঁচার ভেতরে, ওরা এখন আমরা আজকে একটুর জন্য বাঘ মিস করেছি, দেখতে পাইনি। কিন্তু কিছু কি করব, কিছু করার নেই। বোটগুলো এমন করে এসে ঘিরে ধরেছে, ও একটা বোটকেই টুকি করে পালিয়ে গেছে। এইখানে আমরা বাঘের পায়ের ছাপ দেখি প্রত্যেকবার এসে, এবারে নেই। বৃষ্টি বাদলা হয়েছে, ছাপ থাকে। কাল লাগেনি সাপ। আরে এত ক্যামেরা তুলো না। কিছু আছে? যাই। এই ওয়াচ টাওয়ারটা ওঠার পর কিন্তু সুন্দরবনের জঙ্গলটা বেশ ভালোভাবে বোঝা যায়, আর ক্যানোপি ওয়াকটাও কিন্তু দেখতে পাওয়া যায়, যেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। হ্যাঁ, এখানে জল জমে গেছে। এটা মিষ্টি জলের পুকুর না? এই যে এইটা হচ্ছে মিষ্টি জলের পুকুর করে রাখা। হ্যাঁ, এখানে ওই পশু পাখিরা জল খেতে আসে, তখন যদি কেউ কিছু একটু দেখতে পায়। বকবক করছি। ঠিক আছে, আমরা এখানে এসে বক দেখতে পেয়েছি। দোবাকি ক্যাম্প দেখার পর আমরা আবার চলে এসেছি বোটে। বোট আমাদের চলতে শুরু করে দিয়েছে, তার সাথে সার্ভ করে দিয়েছে আমাদেরকে দুপুরের লাঞ্চ। এবার তোমাদেরকে দেখাই ওই দিন দুপুরে আমাদের লাঞ্চে কি ছিল। ছিল হচ্ছে সাদা ভাত, আম ডাল বা টক ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে ইলিশ মাছের পাতুরি। তার সাথে তো চাটনি পাঁপড় ছিলই। এবারে তোমাদের দেখাই নৌকার দুলুনি। যেহেতু পঞ্চমুখানি দিয়ে যাচ্ছিল আর বেশ ঢেউ ছিল, তখন নৌকা কিন্তু প্রচন্ড দুলছিল। কিছুক্ষণ পর আমাদের দিয়েছিল ফল, যেটা ছিল মুসাম্বি লেবু। তারপর আমাদেরকে আবার নামিয়ে দিয়েছিল পাখিরালয় ঘাটে। এবার তোমাদেরকে দেখাই হোটেল মৈনাকের আর একটা রুম। আগের দিন একটা রুম ছোট দিয়েছিল, মানে একটাই ডাবল বেড ছিল, ওখানে 3 জন হতো না। তো কথা বলাতে পরের দিন আমাদেরকেই বড় রুমটা দিয়েছিল চেঞ্জ করে। বিকেলবেলা হাঁটতে হাঁটতে বেরিয়ে ওই দিকে আমাদের হোটেলে, একদম হাঁটতে হাঁটতে বেরিয়ে শেষ প্রান্তে, এদিকে মার্কেট নেই, এদিকে আমরা এসছি। আর এই যে দেখা যাচ্ছে, এখানে কি শুটিং হয়েছিল বললে? আবার প্রলয় শুটিং হয়েছে। ফিরে চলি। এই দিকটা হচ্ছে যেদিকে মার্কেট আছে সেদিকটা নয়, তার ঠিক উল্টো দিকটা। আমরা হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে এসেছিলাম, এখন আবার ফিরে যাচ্ছি। কটা বাজতে যায় এখন? 6:30 প্রায়। সন্ধে নেমে এসছে। চারদিকটা ঠিক এরকম অন্ধকার।
কিন্তু আমার ফোনের ব্রাইটনেসের জন্য এরকম লাগছে, তাই মনে হচ্ছে যে আলো আছে, কিন্তু অ্যাকচুয়ালি অন্ধকার নেমে এসছে। তাই আমরা দাঁড়াচ্ছি না, আমরা ফিরে যাচ্ছি। এদিকটা আগে দুবার আমরা আসিনি, বলো? আমরা আসিনি, প্রথমবার এলাম, হাঁটতে হাঁটতে চলে এলাম, ভালো লাগছে বেশ। ওই বাড়িটা এমনি বোটে করে যেতে গিয়ে দেখেছি দু একবার, আসা হয়নি, তো ভাবলাম আসি। ওই দিন বিকেলে দেওয়া হয়েছিল মুড়ি আর বেগুনি। আমি আর অমিত হোটেলে ছিলাম না বলে আমরা খাইনি, বাদবাকি আমাদের সবাই খেয়েছিল। আর ওই দিন বিকেলে কিন্তু বাউল গানের ব্যবস্থা করা হয়েছিল। দ্বিতীয় দিন রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আলুর দম। তবে যারা ফ্রাইড রাইস খাবে না তাদের জন্য কিন্তু সাদা ভাতও ছিল। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের লাস্ট দিন। আমরা একটু পরে বেরিয়ে যাব, 8টার মধ্যে বোটের কাছে মানে ঘাটে যেতে বলেছে, তারপর বোটে উঠবো। তো একটু আগে চা দিয়ে গেল, সকালবেলা চা বিস্কুট লিকার চা, তো খেলাম। এখন রেডি হচ্ছি, রেডি হয়ে 8টার মধ্যে আমরা সব লাগেজপত্র নিয়ে বেরিয়ে যাব। আমাদেরকে বলেছে 1টার মধ্যে সোনাখালি ঘাটে নামিয়ে দেবে। তো চলো আগে বেরোনো যাক। বোটে ওঠার পর দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট, ছিল নান পুরি আর কাবলি ছোলার একটা তরকারি। আমরা এখন নেমেছি হচ্ছে গোসাবাতে, যাচ্ছি হচ্ছে বেকন বাংলো দেখতে। বেকন বাংলোর জন্য মাথাপিছু টিকিট কিন্তু 10 টাকা করে। বাহ, ঢুকলোটাকে, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন।
বেকন বাংলো দেখার পর আমরা আবার বোটে ফিরে এসেছি। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে যাওয়া হয়নি, তার কারণ ওখানে কিছু কাজ চলছিল। আর তারপর আমাদের দিয়ে দিয়েছিল দুপুরের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, সাথে ডিম কষা আর চিকেন কষা, আর চাটনি পাঁপড় তো থাকছেই। দুপুরের খাওয়া দাওয়া পর্ব মেটার পর 1টা থেকে 1:30টার মধ্যে নামিয়ে দিয়েছিল আমাদেরকে সোনাখালী ঘাটে, আর একটা অটো করে দিয়েছিল ক্যানিং স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। এইভাবে শেষ হলো আমাদের সুন্দরবন ট্যুর। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেকটা ইন্সপিরেশন। আমার এই সুন্দরবন ভ্রমণের সমস্ত ডিটেলস দেয়া থাকবে ডেসক্রিপশনে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এবারের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।